ওয়েলকাম টু অডিও বুকিশ বাই মাকসুদ। এখানে প্রতি সপ্তাহে একটা করে বই পড়ে শোনাবো আপনাদের। আজকে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা হেমু সিরিজের দ্বিতীয় বই দরজার পাশে। আজ তৃতীয় পর্ব। বড় কুকুর বাড়িতে এমন চেহারা নিয়ে ওঠা ঠিক হবে না জেনেও উঠলাম। এই বাড়ির বাথরুম খুব সুন্দর, হালকা নীল রঙের শ্রীলঙ্কার টালি বসানো বাথরুম। বড় একটা বাচ্চা আছে, বাথটা পানি ভর্তি করে শুধু নাক ভাসিয়ে শুয়ে থাকা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। তবে ও বাড়িতে উপস্থিত হবার বেশ কিছু সমস্যা আছে। বড় বাবা ঘোষণা করে দিয়েছেন আমাকে যেন তার বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে দেয়া না হয়। আমি একটা পাবলিক নিউসেন্স। আমার আসল স্থান মানসিক রোগীদের জন্য নির্ধারিত কোনো হোমে জায়গা না পাওয়া গেলে সেকেন্ড চয়েস মিরপুর চিড়িয়াখানা। আমার ফুপু তার স্বামীর কোনো বক্তব্যের সঙ্গে একমত হন না, শুধু এই বক্তব্যে একমত। ফুপার বাড়িতে তারপরও মাসে 2 মাসে একবার যাই। ফুপার 2 ছেলে মেয়ে বাদল এবং রিনকি, এই দুজনের কারণেই। দুজনেই আমার মহাভক্ত। বাদলের ধারণা আমি রাসপুটিন এবং গৌতম বুদ্ধের 50-50 মিক্সচার। শুধু মহাপুরুষ না, পরম পুরুষ। লোকজন এখন আমাকে চিনতে পারছে না, যেদিন চিনবে হইচই পড়ে যাবে। আমার সম্পর্কে রিনকির ধারণা অবশ্য এত উচ্চ না। মেয়েরা সহজে কাউকে মহাপুরুষ ভাবে না। পুরুষের দুর্বল দিকগুলো সম্পর্কে তারা সবচেয়ে ভালো জানে বলেই তারা অনায়াসে মহাপুরুষকেও সাধারণ পুরুষের দলে ফেলে দেয়। বাদল বসার ঘরে খবরের কাগজ পড়ছিল, আমাকে দেখে লাফ দিয়ে উঠল। আনন্দিত স্বরে বলল, আরে হেমুদা, কি যে সুন্দর লাগছে তোমাকে, অদ্ভুত। আমি হাই তুলতে তুলতে বললাম, আছিস কেমন? বাদল সামাজিক সৌজন্যের ধার দিয়েও গেল না, মুগ্ধ স্বরে বলল, ভুরু কামিয়ে ফেলেছ? ইস, কি অদ্ভুত! ভুরু কামানো মানুষ আমি প্রথম দেখলাম। সাদা চাদরে তোমাকে কি অপূর্বই না লাগছে হেমুদা। বাসায় লোকজন আছে? সবাই আছে, দাঁড়াও ডাকছি। তুমি এক কাজ করো, সন্ন্যাসীদের মতো সোফায় পদ্মাসন হয়ে বসো, আমি সবাইকে ডাকি। বাবা বাড়িতে আছেন, অফিসে যাননি, তার পেটে ব্যথা। তাহলে তো সমস্যা হয়ে গেল রে বাদল। পিস্তল বের করে আমাকে গুলি টুলি করে দেয় কিনা কে জানে। গুলি করবে কেন শুধু শুধু? আর যদি করো তোমার কিচ্ছু হবে না। রাসপুটিনকে 3বার গুলি করা হয়েছিল, পটাশিয়াম সায়ানাইড খাওয়ানো হয়েছিল, নদীর পানিতে চেপে ধরা হয়েছিল। তারপরেও। বাদলের কথা শেষ হবার আগেই ফুপু ঢুকলেন। আমাকে দেখে শুরুতে হক চকিয়ে গেলেও চট করে নিজেকে সামলে নিলেন, পাথর হয়ে গেলেন। কর্কশ গলায় বললেন, তুই? বাদল বলল, হিমুদাকে কি গ্র্যান্ড দেখাচ্ছে দেখলে মা? উফ, অপূর্ব। ফুপু গম্ভীর গলায় বললেন, এই নতুন ঢং কবে ধরলি? আমি মধুর ভঙ্গিতে হাসলাম। ফুপু বললেন, তোকে না এ বাড়িতে আসতে নিষেধ করা হয়েছে, কি মনে করে এলি? গোসল করতে এসেছি ফুপু, গোসল করেই বিদায় হব। বাথটাবে সারা শরীর ডুবিয়ে। পাগলের মতো কথা বলিস না, তোকে আমাদের বাথরুমে ঢুকতে দেব? বাদল বলল, অফকোর্স দেবে মা, আমি বাথটাবে পানি দিচ্ছি। ডিপ ফ্রিজে বরফ আছে মা, বাথটাবে বরফের টুকরা ছেড়ে দেবো, গ্র্যান্ড হবে। ফুপু ক্রুদ্ধ গলায় বললেন, তুই আমার সামনে থেকে যা বাদল, হিমুর সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি কথা বলতে থাকো, আমি বাথটাব রেডি করি। বাথটাবটা একটু বড় হলে আমিও তোমার সঙ্গে গোসল করে ফেলতাম। বাদল অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকে গেল। ফুপু বললেন, তোকে যে পুলিশ খুঁজছে এটা তুই জানিস? না, আমি তো ঢাকায় ছিলাম না। পুলিশ আমাদের এখানে রোজ একবার করে তোর খোঁজে টেলিফোন করে। তুই নাকি কোন মন্ত্রীর ছেলেকে নিয়ে পালিয়ে গেছিস। জাহানি মন্ত্রীর ছেলে? কোন মন্ত্রী জানি না, তোর ফুপা জানে। সত্যি কিনা বল। না। না হলে খামাখা তোকে পুলিশ খুঁজবে কেন? পুলিশ তো খামাখাই খোঁজাখুঁজি করে ফুপু। তুই তোর ফুপার ঘরে যা, তার সঙ্গে কথা বল, কথা বলে বিদায় হয়ে যা। এক মুহূর্ত এখানে থাকবি না। গোসলটা করে ভদ্র হয়ে গেলে কেমন হয়? এই বাড়িতে তোর গোসল হবে না, এক কথা কতবার বলবো? যা তোর ফুপার ঘরে যা। ফুপা বিছানায় কাত হয়ে শুয়ে আছেন, টেবিলে বিরাট এক গ্লাস ভর্তি ঘোলাটে রঙের বস্তু। আমি ঘরে ঢুকেই বললাম, ওর স্যালাইন চালাচ্ছেন নাকি ফুপা? ফুপা তিক্ত গলায় বললেন, ওর স্যালাইন না, ডাবের পানি। পেট ব্যথা কিছু কমেছে? আমার শরীর সম্পর্কে তোমার কৌতূহল দেখানোর কারণ দেখছি না। ফুপু বলছিলেন আপনি আমার সঙ্গে কথা বলতে চান। আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না, তোমার সঙ্গে তো নয়ই। তাহলে ফুপা যাই? না, বসো। তোমার ফুপু কি বলেছে যে তোমাকে পুলিশ খুঁজছে? জি বলেছেন। মন্ত্রীর ছেলেকে নিয়ে নাকি ভেগেছ? করেছো কি, খুন করেছ? না। এখন না করলেও করবে। ইউ উইল এন্ড আপ ইন মার্ডার। তুমি এক্ষুনি মন্ত্রীর বাড়ির সঙ্গে যোগাযোগ করো এবং পুলিশকে বলো তার আর যেন টেলিফোন করে আমাকে বিরক্ত না করে। আচ্ছা বলবো। আমি কি এখন উঠতে পারি ফুপা? হ্যাঁ উঠতে পারো। আর তোমাকে আমি এই বাড়িতে আসতে নিষেধ করেছিলাম, তারপরও এসেছো? গোসল করার জন্য এসেছি, গোসল করেই চলে যাব। গোসলের জন্য বাথরুম খোঁজে তোমার শোভা পায় না হিমু। তুমি গোসল করবে ডোবায় নর্দমায়।
মানুষ স্নান করে পরিষ্কার হবার জন্যে, তুমি করো অপরিষ্কার হবার জন্যে। ভুল বললাম? আমি জবাব দিলাম না। ফুপাকে শান্ত করার একটা উপায় হচ্ছে তার কোনো প্রশ্নের জবাব না দেয়া। কথা বলতে বলতে তিনি একসময় ক্লান্ত হয়ে চুপ করে যান। হেমো, জি? তুমি নিজে একটা বদ্ধ উন্মাদ। তোমার দেখা দেখি আমার ছেলেটা উন্মাদ হচ্ছে। মানুষ ভালোটা কখনো শেখে না, মন্দটা শেখে। এই যে তুমি দাড়ি গোঁফ কামিয়ে বিতিকিচ্ছিরি কাণ্ড করেছ, বাদল এই দেখে উৎসাহী হবে। আমি তোমার সঙ্গে 100 টাকা বাজি রাখতে পারি। আজ সন্ধ্যার মধ্যে সে মাথা মুড়িয়ে ফেলবে। রাখতে চাও বাজি? জি না। রাখতে চাও না কেন? টাকা নেই? টাকার সমস্যা তো আছেই। তাছাড়া এ বাজিতে আপনার জিতে যাওয়ার সম্ভাবনা। আমার ধারণা বাদল মাথা মুড়িয়ে ফেলবে, ভুরু কামিয়ে ফেলবে। ফুপা বিস্মিত হয়ে বললেন, ভুরু কামাবে কেন? আমি কামিয়েছি তো, তাই। তুমি ভুরু কামিয়েছ? জি। আই সি, হিমু। জি। আমি তোমাকে একটা প্রপোজাল দিচ্ছি, মন দিয়ে শোনো। দিনে 10 টাকা হিসেবে প্রতি মাসে আমি তোমাকে 300 করে টাকা দেব। তার বদলে তুমি এ বাড়িতে আসবে না। রাজি আছো? ভেবে দেখি। আচ্ছা যাও, 500। প্রতি মাসের 1 তারিখ আমি নিজে গিয়ে টাকাটা তোমার হাতে দিয়ে আসবো। বাট ইউ গট টু প্রমিস যে এই বাড়ির 2000 গজের ভেতর তোমাকে দেখা যাবে না। ঠিক আছে। তুমি তাহলে রাজি? জি রাজি। প্রতিজ্ঞা করছো? করছি। আজ হচ্ছে মাসের 20 তারিখ। তুমি 10 দিনের টাকা পাবে। মাসে 500 হলে 10 দিনে হলো 166 টাকা 66 পয়সা। ফুপা মানিব্যাগ বের করলেন। টাকা বের করার আগে বাদল ঢুকলো। ব্যস্ত ভঙ্গিতে বলল, 30টা টাকা দাও তো বাবা। কেন? 2 কেজি বরফ আনবো। 10 টাকা করে কেজি, আর 10 টাকা রিক্সা ভাড়া। বরফ কি জন্যে? হিমুদা বাথটাবে গোসল করবে, 2 কেজি বরফ এনে ছেড়ে দেবো। ডিপ ফ্রিজে 1 দানা বরফ নেই। ফুপা কোনো কথা না বলে বাদলের হাতে 30টা টাকা দিলেন এবং গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ছেলের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত। হেমু, জি? কে বলবে তোমার সঙ্গে মেশার আগে আমার এই ছেলে বুদ্ধিমান ছিল? বুদ্ধি এখনো আছে ফুপা। ফুপা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বের করে বললেন, মানুষের ব্রেন পুরোপুরি অকেজো করে দেওয়ার ক্ষমতা কোনো সহজ ক্ষমতা নয়। সবাই পারে না, তুমি পারো। ওর ব্রেন নিয়ে আপনি চিন্তা করবেন না ফুপা, ওর ব্রেন ভালো। ব্রেন ভালো? ব্রেন ভালো নমুনা শুনবে? গত মাসে কি করলো শোনো। বাড়ির পেছনে একটা সজনে গাছ আছে না? এক সন্ধ্যাবেলা দেখি সজনে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। বারান্দা থেকে দেখলাম। নিচে নেমে জিজ্ঞেস করলাম ব্যাপার কি। সে দাঁত বের করে বলল, গাছের ইলেকট্রন নিয়ে নিচ্ছি। আমি বললাম, গাছের ইলেকট্রন নিয়ে নিচ্ছিস মানে? গাছের ইলেকট্রন নিতে তোকে কে বলেছে? সে চোখ বড় বড় করে বলল, হেমুদা শিখিয়েছে। এই ছেলের ব্রেন তুমি ভালো বলবে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি কেন আমার এত বড় ক্ষতি করছো? আমি অস্বস্তির সঙ্গে বললাম, গাছের ইলেকট্রনের ব্যাপারটা আপনাকে আরেকদিন বুঝিয়ে বলবো। একবার বুঝিয়ে বললে আপনার কাছে তখন তেমন আর হাস্যকর লাগবে না। আমাকে কিছুই বুঝিয়ে বলতে হবে না, তুমি বিদায় হও। 500 টাকা দিচ্ছি, খুশি হয়ে দিচ্ছি। নিয়ে উধাও হয়ে যাও। দয়া করে বাদল বরফ নিয়ে ফিরে আসার আগেই যাও। ওর সঙ্গে আরও কিছুক্ষণ থাকলে তোমার কাছ থেকে আরও কিছু কায়দা কানুন শিখে ফেলবে। এখন গাছ থেকে ইলেকট্রন নিচ্ছে, পরে হয়তো আগুন থেকে ইলেকট্রন নিতে চাইবে। একটাই আমার ছেলে হেমু, অনলি সান। ঠিক আছে ফুপা, আমি যাচ্ছি। থ্যাঙ্কস। আর মন্ত্রীর ছেলের ব্যাপারটা খোঁজ নিও, ওরা বড় বিরক্ত করছে। আচ্ছা, খোঁজ নেব। ওসিকে বলবে আর যেন আমাদের বিরক্ত না করে। এক্ষুনি টেলিফোন করে বলে দাও। টেলিফোন নাম্বার তোমার ফুপুর কাছে আছে? আছে ফুপা, এক্ষুনি টেলিফোন করছি। এখান থেকে টেলিফোন করার দরকার নেই, কোনো দোকান টোকান থেকে করো। নাও, টেলিফোনের জন্য 500 টাকা নিয়ে যাও। গোসল না করে ফুপার ঘর থেকে বের হলাম। ডাক্তারখানা থেকে ওসি সাহেবকে টেলিফোন করলাম। ভদ্রলোক হাতে আকাশের চাঁদ পেলেন বলে মনে হলো। খানিকক্ষণ কথা বলতে পারলেন না আনন্দে। তো করে তোতলালেন। কে বলছেন? হিমু সাহেব? ও মাই গড, আপনাকে আমরা পাগলের মতো করছি। আপনি আত্মীয় স্বজনের যে লিস্ট দিয়ে গিয়েছিলেন, সেই লিস্ট ধরে ধরে সবার কাছে গিয়েছি। যাদের টেলিফোন নাম্বার আছে তাদেরকে অনবরত টেলিফোন করছি। কেন বলুন তো? বিরাট সমস্যা হয়েছে ভাই। মোবারক হোসেন সাহেবের ছেলে, ওই যে আপনার বন্ধু জহির, ও বাড়ি থেকে পালিয়েছে। ও আচ্ছা। আপনি যত সহজে ও আচ্ছা বললেন, ব্যাপারটা তত সহজ না। সারা শহর উলট পালট করে ফেলা হয়েছে, পাওয়া যাচ্ছে না। মোবারক সাহেবের ধারণা আপনি তাকে ফুসলে ফাসলে নিয়ে গেছেন, কিংবা আপনি জানেন সে কোথায় আছে। আমি জানি না ভাই, আপনি জানেন কিংবা না জানেন, মোবারক হোসেন সাহেবের সঙ্গে আপনাকে একটু দেখা করতে হবে এক্ষুনি। এক্ষুনি তো যেতে পারবো না, আমার এখনো গোসল হয়নি। ভাই, আমি সামান্য ওসি, ছোট চাকরি করি। আপনারা দুজন এসে আমাকে মন্ত্রীর থাবার মধ্যে ফেলে দিয়েছেন, এখন উদ্ধার করুন। আপনার স্ত্রী কেমন আছেন? ওনার শরীর অবস্থা এখন কেমন? ওসি সাহেব জবাব দিলেন না, চুপ করে রইলেন। আমি বললাম,
ওই দিন যদি আপনি বলেছেন আপনার স্ত্রী সুস্থ, আমারটা মনে হয় না। আমার ধারণা তিনি বেশ অসুস্থ। আমার ইনটিউশন পাওয়ার খুব প্রবল। সবসময় তা কাজ করে না, মাঝে মাঝে করে। এখন করছে। এই যে আপনার সঙ্গে কথা বলছি, এখনও মনে হচ্ছে তিনি খুব অসুস্থ। ওসি সাহেব ক্লান্ত গলায় বললেন, হ্যাঁ, সে অসুস্থ। তার অসুখ সারাবার সাধ্য কারণেই। আপনার থাকলেও থাকতে পারে, এটা বড় ব্যাপার না। এই মুহূর্তে বড় ব্যাপার হচ্ছে আপনি এখনই আমাকে দয়া করে উদ্ধার করুন। প্লিজ ওই বাড়িতে যান। এখন গেলে তো ওনাকে পাওয়া যাবে না। মন্ত্রী সাহেব বিকেলে ফিরে ঘণ্টাখানেক ঘুমান, তারপর আবার বের হন। ফিরতে ফিরতে রাত 11টা। উনি না থাকলে ওনার স্ত্রী আছেন, উনি আপনার সঙ্গে কথা বলতে চান। ভাই, আপনি কি যাবেন? যাচ্ছি। সত্যি যাচ্ছেন? হ্যাঁ, সত্যি যাচ্ছি। ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি না জেনে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, দয়া করে ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দিলাম। আপনার স্ত্রীর অসুখটা কি? ওর গলায় ক্যান্সার, মাসখানেক আয়ু আছে। ও আচ্ছা, আপনি ক্যান্সার সারাতে পারেন? না। তাও ভালো, স্বীকার করলেন। সবাই বলে সারাতে পারে। হোমিওপ্যাথ ডাক্তাররা বলে পারে, কবিরাজ বলে পারে, পীর ফকিররাও বলে পারে। আপনার স্ত্রীর নাম কি রানু? তাকে চেনেন? চিনি না, হঠাৎ মনে হলো তার নাম রানু। তার মাথা ভর্তি চুল। ওসি সাহেব জবাবে হ্যাঁ না কিছুই বললেন না। জহিরদের বাড়িতে তেমন কোনো ঝামেলা ছাড়াই ঢুকলাম। জহিরের মা সঙ্গে সঙ্গে দেখা করতে এলেন। ভদ্রমহিলা দেখতে অবিকল তিতলির মতো, যেন মার মাথাটা কেটে তিতলির ঘাড়ে বসিয়ে দেওয়া হয়েছে। মা মেয়ের চেহারায় এত মিল সচরাচর চোখে পড়ে না, তবে দুজনের তাকানোর ভঙ্গি দুরকম। মা শান্ত চোখে আমাকে দেখছেন, মেয়ের চোখে তীব্র রাগ এবং ঘৃণা। এমনভাবে আমাকে দেখছে যেন মাটির নিচ থেকে অদ্ভুত জন্তু বের হয়ে এসেছে। মেয়ে প্রথম কথা বলল, আমার ভাই কোথায়? জানি না কোথায়। দয়া করে মিথ্যা কথা বলবেন না। আপনি যথেষ্ট যন্ত্রণা করেছেন, আমরা আর যন্ত্রণা সহ্য করব না। জহিরের মা বললেন, তিতলি তুই চুপ কর তো, চুপ করে বসে থাক, যা বলার আমি বলবো। বাবা, তুমি কি সত্যি জানো না ও কোথায়? সত্যি জানি না। কোথায় থাকতে পারে তা কি জানো? না, তাও জানি না। কিছু মনে করো না বাবা, আমার কিন্তু মনে হচ্ছে তুমি জানো, জেনেও বলছো জানি না। এরকম মনে হবার কারণ কি? ও একটা চিঠি লিখে গেছে, চিঠি থেকে মনে হচ্ছে তুমি জানো। তিতলি, চিঠিটা এনে একে দেখা। চিঠি দেখাতে হবে না মা, ব্যক্তিগত চিঠি বাইরের মানুষকে দেখানোর দরকার কি? ও বাইরের মানুষ না, ও জহিরের বন্ধু। তুই চিঠি নিয়ে আয়। তিতলি চিঠি আনতে গেল। ভদ্রমহিলা কপালের ঘাম মুছলেন। তাকে খুবই কাহিল দেখাচ্ছে, চোখ লাল। মনে হয় রাতে ঘুমটুম হচ্ছে না। বাবা, তোমার নামটা জানো কি? হেমু। ও হ্যাঁ, হেমু। জহির কি তোমার খুব ভালো বন্ধু? আমি হাসতে হাসতে বললাম, সেটা জহির বলতে পারবে, আমি তো বলতে পারবো না। তবে আমি জহিরকে খুব পছন্দ করি, এইটুকু বলতে পারি। কেন পছন্দ করো? ভালো ছেলে, সরল সাদাসিধা, মনটা গভীর দিঘির জলের মতো স্বচ্ছ। ভদ্রমহিলা আরও কিছু বলতে যাচ্ছিলেন, মেয়েকে আসতে দেখে চুপ করে গেলেন। তিতলি আমার সামনে চিঠি রাখল, তার ফর্সা মুখ এখনো ঘৃণায় কুঁচকে আছে। তিতলির মা ক্লান্ত গলায় বললেন, বাবা, চিঠিটা পড়ো। তুমি কি দুপুরে খাওয়া সেরে এসেছ? না। তাহলে এখানেই খাবে। জহিরের বাবা 3টার দিকে আসবেন, তার সঙ্গে কথা বলে তারপর যাবে। আমি তো এখানে খেতে পারবো না, গোসল না করে আমি কিছু খেতে পারি না। 7 দিন আমি আছি গোসল ছাড়া। সেটা আপনাকে বড় গলায় বলতে হবে না, আপনার গা থেকে যে বিকট গন্ধ আসছে তা থেকে আমরা বুঝতে পারছি। মা মেয়ের দিকে তাকিয়ে এই প্রথম কঠিন গলায় বললেন, তেতলি তুই ভেতরে যা, এই ছেলে এখানে খাবে, ওর গোসলের ব্যবস্থা করতে বলো, বাথরুমের তোয়ালে সাবান দাও। তিতলি উঠে গেল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি আমার ছেলে প্রসঙ্গে যে কথাগুলি বলেছ সেগুলি আমার এই মেয়ে প্রসঙ্গেও সত্য। আমার এই মেয়ের মনটাও গভীর দিঘির জলের মতোই স্বচ্ছ। ও তোমার উপর রেগে আছে বলে এরকম করছে। ওর ধারণা। ভদ্রমহিলা কথা শেষ করলেন না। সম্ভবত মেয়ের ধারণার কথা তিনি আমাকে বলতে চান না। আমি জহিরের চিঠি পড়তে শুরু করলাম। চিঠিতে কোনো সম্বোধন নেই, তবে বোনকে লেখা তা বোঝা যাচ্ছে। আমার এই চিঠি পড়ে খুব রাগ করবি। একবার ভেবেছিলাম চিঠি লিখব না, তাতেও সবাই দুশ্চিন্তা বেশি করবি, তাই এই চিঠি। তোদের সঙ্গে আমি থাকতে পারছি না। মানুষ হিসেবে বাবা অত্যন্ত নিম্নমানের। তিনি অনর্গল মিথ্যা কথা বলেন, একের পর এক আজে বাজে কাজ করে যান। কিছু কিছু কাজ এমন যে শয়তানের পক্ষেও করা সহজসাধ্য না। উদাহরণ দিই, আমাদের গ্রামের বাড়ির উলু মাস্টার। ভদ্রলোক নিতান্তই ভালো মানুষ। তার অপরাধের মধ্যে অপরাধ হচ্ছে ইলেকশনের সময় বাবার বিরুদ্ধে নানান কথা বলেছে, যেন লোকজন বাবাকে ভোট না দেয়।
সে যে সমস্ত কথা বলেছে তার প্রতিটি বাক্য সত্য। যাই হোক, বাবা তাকে খুনের মামলায় এমন ফাঁসিয়েছেন যে এক ধাক্কায় যাবজ্জীবন হয়ে গেল। এই জাতীয় মানুষের সঙ্গে কি বাস করা যায়? তুই বল। মাও যে বাবার চেয়ে আলাদা তা না। বাবার প্রতিটি অন্যায় মা সমর্থন করে যাচ্ছেন, আদর্শ স্বামীর আদর্শ স্ত্রী। বাবাকে একবার 3 লাখ টাকা ঘুষ দিয়ে গেল, টাকাটা দিয়ে গেল মার হাতে। মা শান্ত ভঙ্গিতে সেই টাকা আয়রন সেফে তুলে রাখলেন। তার মধ্যে কোনো বিকার নেই। আমি আর সহ্য করতে পারছি না, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাব জানি না। গর্ত খুঁড়ে মাটিতে ঢুকে থাকতে ইচ্ছা করছে। ভালো কথা, ওই রাতে হিমুর সঙ্গে গর্ত খুঁড়ে বসেছিলাম, দারুণ লাগছিল। দুজনই থানায় গেলাম। বাবা আমাকে ছাড়িয়ে আনলেন, হিমুকে আনলেন না। বেচারা একা বসে রইল। পুলিশ নিশ্চয়ই তাকে মারধরও করেছে। বাবা সেরকম ইঙ্গিত দিয়ে এসেছেন। অবশ্য এতে হিমুর কিছুই আসবে যাবে না। পুলিশের পক্ষে ওকে হজম করা মুশকিল। ও কঠিন চিজ। তুই ভালো থাকিস, প্রাণপণ চেষ্টা করতে থাক যাতে তুইও বাড়ি ছেড়ে চলে যেতে পারিস। বাঁচার একটাই পথ। তোর ড্রয়ার থেকে কিছু টাকা নিয়ে গেলাম, একেবারে খালি হাতে বের হতে সাহস পাচ্ছি না। বাবা, চিঠি পড়লে? জি পড়লাম। কিছু বলবে? ও কত টাকা নিয়েছে? 733 টাকা। চিন্তার কোনো কারণ দেখি না, টাকা শেষ হলেই ফিরে আসবে। আগেও তো অনেকবার পালিয়েছে, নতুন কিছু তো না। জহিরের বাবাও এই কথাই বলছেন, কিন্তু আমি ভরসা পাচ্ছি না। রোজ রাতে দুঃস্বপ্ন দেখি। ওই দিন দেখলাম তিতলি বলল গোসলের পানি দেওয়া হয়েছে, আপনি আসুন। মেয়েটা এখনও চোখে মুখে ঘৃণা ধরে আছে। ভালোবাসা অনেকক্ষণ ধরে রাখা যায় না, ঘৃণা ধরে রাখা যায়। এই মেয়েটা কি করে ধরে রেখেছি সেই জানে। কি হলো, বসে আছেন কেন? আসুন। আমি সঙ্গে সঙ্গে উঠে এলাম এবং বাথরুমে ঢোকার আগে থমকে দাঁড়িয়ে বললাম, আপনাদের বাথরুমে কি বাথটাব আছে? হ্যাঁ আছে। তাহলে দয়া করে 2 কেজি বরফের ব্যবস্থা করুন। বাথটাবে পানি দিয়ে আমি তার মধ্যে 2 কেজি বরফ ছেড়ে দেব, তারপর নাক ভাসিয়ে শুয়ে থাকবো। পাগলামি কথাবার্তা আমার সঙ্গে বলবেন না। পাগলামি কথা শুনে আমি মুগ্ধ হই না। আমি জহির না। আপনাদের ডিপ ফ্রিজে বরফ নেই? তিতলি জবাব দিল না। আমি জবাব আশাও করিনি। মন্ত্রীর বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন প্রচুর থাকবে, এটা ভাবাই স্বাভাবিক। বিশাল ডাইনিং টেবিল থাকবে, চাইনিজ রেস্টুরেন্টের মতো উর্দি পরা বয় থাকবে, ন্যাপকিন কাঁটা চামচ থাকবে। সেরকম কিছু না। খেতে এসে দেখি খুবই এলেবেলে ব্যবস্থা। খাবার টেবিলটা ছোট, টেবিল ক্লথে তরকারির দাগ লেগে আছে। উর্দি পরা বয়বাবুর্চি দেখলাম না। বৃদ্ধা এক কাজের মেয়েকে দেখলাম, তিতলি যাকে বড়বাবু করে ডাকছে। আয়োজন সামান্য। রুগ্ন ধরনের কই মাছ, মুরগির মাংস, ডাল এবং কালচে ধরনের পেঁপে ভাজি। তিতলি কঠিন ভঙ্গিতে বলল, খেতে বসুন। আপনাদের খাওয়া হয়ে আছে? খাওয়া না হলেও আপনার সঙ্গে বসে খাবো এরকম ভাবছেন কেন? ভাবছি না। না ভাবলেই ভালো। বড়বাবু আছেন, কিছু লাগলে ওনাকে বলবেন, উনি দেবেন। আমি এসেছি শুধু আপনাকে একটা খবর দেবার জন্য। কি খবর? আপনি যে এসেছেন বাবাকে বলা হয়েছে। বাবা একটা ক্যাবিনেট মিটিংয়ে আটকে পড়েছেন। আসতে রাত হবে। বাবার সঙ্গে দেখা না করে আপনি যাবেন না। খাওয়া শেষ হলে বড়বাবু আপনাকে ভাইয়ার ঘরে নিয়ে যাবে, আপনি ওই ঘরে বিশ্রাম করবেন। হাউস অ্যারেস্ট? ভাইয়া চিঠিতে লিখেছে কেউ আপনাকে হজম করতে পারে না। আমরা পারবো কেন? আপনাকে থাকতে বলা হয়েছে, আপনি থাকবেন। ঠিক আছে, থাকবো। তুমি বসো, খেতে খেতে গল্প করি। আমার সঙ্গে গল্প করবে? আমি অনেক হাসি গল্প জানি। আমি আপনার সঙ্গে গল্প করবো মানে? হু আর ইউ? তাছাড়া তুমি করে বলছেন কেন? বাংলা সিনেমা পেয়েছেন? সব জায়গায় ভরং চলে না, এটা মনে রাখবেন। আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, ছেত্রী, তুমি গল্প করতে না চাও করবে না। চাচামেচি করছো কেন? কেউ খাওয়ার সময় চাচামেচি করলে আমি খেতে পারি না। হাজার হলেও আমি তোমাদের অতিথি। তাছাড়া খাবার আয়োজনও ভালো না। গল্পগুজব না করলে এসব খাবার আরও বিস্বাদ লাগে। তুমি তুমি করে কথা বলছেন কেন আপনি আমার সঙ্গে? এই অধিকার আপনাকে কে দিল? এত সাহস আপনি কোথায় পাচ্ছেন? আমি আপনাকে একটা শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যে আপনি কোনোদিন ভুলবেন না। জহিরের মা এই পর্যায়ে খাবার ঘরে ঢুকে বললেন, কি হয়েছে? তিতলি বলল, কিছু না। জহিরের মা বললেন, বাবা, তোমাকে রাত 11টা পর্যন্ত থাকতে হবে। তিতলি কি এই কথা বলেছে? বলেছে, আমার কোনো অসুবিধা নেই। খেতে পারছো বাবা? আমাকে এত ঘন ঘন বাবা বলবেন না, আমার খুব অস্বস্তি লাগে। তোমার মা যখন বলেন তখনই কি অস্বস্তি লাগে? মা বলার সুযোগ পাননি। মা বললেও লাগতো বলে আমার ধারণা। রাত 11টা পর্যন্ত অপেক্ষা করতে হলো না। মোবারক হোসেন সাহেব 9টার দিকে বাসায় ফিরলেন। আমার ডাক পড়ল 10টায়। দোতলার পেছনের দিকের বারান্দায় তিনি বসে আছেন। বসে না, ইজি চেয়ারে আধশো অবস্থায় আছেন। পা দুটা মোড়ার উপর, খালি গা, হাঁটু পর্যন্ত তোলা এক লুঙ্গি কোনো রকমের কোমরে জড়ানো।
তিতলি আমাকে নিয়ে গেল। তিনি হাই তুলতে তুলতে বললেন, বসো। হাতলবিহীন একটা চেয়ার রাখা হয়েছে আমার জন্য। আমি বসলাম। তিনি আবারও হাই তুলতে তুলতে তিতলির দিকে তাকিয়ে বললেন, ঘরে টক দই আছে কিনা দেখো তোমা, থাকলে আমাকে এক বাটি দিয়ে যাও। তিতলি চলে গেল। তিনি চোখ বন্ধ করে ফেললেন। আমার সঙ্গে কথা বলার কোনো রকম আগ্রহ দেখলাম না। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি ঘুমিয়ে পড়েছেন। তবে মোড়ায় রাখা পা নড়ছে, তা থেকে ধারণা করা যেতে পারে ভদ্রলোক জেগেই আছেন। হিমু, জি স্যার। প্রথমেই তোমার একটা ভুল ধারণা ভাঙানো দরকার। আমার স্ত্রী এবং কন্যার আচার আচরণে তোমার হয়তো ধারণা হয়েছে জহিরের পালিয়ে যাবার ব্যাপারটায় আমি অত্যন্ত উদ্বিগ্ন এবং দুশ্চিন্তাগ্রস্ত। ব্যাপারটা মোটেই তা না। এটা নতুন কোনো ঘটনা না। এ জাতীয় ঘটনা আগেও ঘটেছে। আমি বরং খুশি যে সে বাড়ি থেকে বিদায় হয়েছে। তোমাদের বাংলা একটা প্রবচন আছে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো? উল্টা প্রবচন আছে স্যার, নাই গরুর চেয়ে কানা গরু ভালো। অবশ্যই প্রবচনটি একটু অন্যভাবে আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। মূল ভাব কিন্তু এক। হেমো, জি স্যার। আমার চেহারায় কোথায় যেন একটু বোকা ভাব আছে। যার সঙ্গেই কথা বলি সেই আমাকে জ্ঞান দিতে চেষ্টা করে, যদিও আমি মানুষটা বোকা না। একটা বোকা লোক সব সরকারের আমলে মন্ত্রী হয় না। এক সরকারের আমলে হয়, অন্য সরকারের আমলে জেলে চলে যায়। আমি এখনো জেলে যাইনি। আপনি বুদ্ধিমান, এই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। বুদ্ধিমান মানুষ আবার নানা ধরনের আছে। কিছু মানুষ আছে যারা বড় সমস্যা সমাধানে বুদ্ধিমান, আবার ক্ষুদ্র সমস্যা সমাধানের ব্যাপারে না। আমি ছোট এবং আপাতত তুচ্ছ বিষয়েও বুদ্ধিমান। প্রমাণ চাও? আমি চাচ্ছি না। আপনি দিতে চাইলে দিতে পারেন। বেশ, প্রমাণ দিচ্ছি। তোমাকে নিয়ে আমার মেয়ে উপস্থিত হলো। আমি চাচ্ছিলাম না আমাদের কথাবার্তায় সে থাকুক। তাকে চলে যেতে বলতে চাইলাম না, কারণ তাতে তার ধারণা হতে পারে আমি তোমার সঙ্গে জরুরি কিছু বিষয় নিয়ে কথা বলছি। কাজেই তাকে টক দই আনতে বললাম। আমি জানি ঘরে টক দই নেই, দোকান থেকে আনতে হবে। এতে খুব কম করে হলেও 8 ঘন্টা সময় লাগবে। তোমার সঙ্গে কথা বলার জন্য 8 ঘন্টা যথেষ্ট। আশা করি প্রমাণ পেয়েছো যে আমি বুদ্ধিমান। জি, পেয়েছি। বলুন, কি বলবেন? আমার স্ত্রীর কাছে শুনলাম জহিরের চিঠি তুমি পড়েছ। যে ছেলে নিজের বাবা মা সম্পর্কে এত কুৎসিত কথা লিখতে পারে, তার বাড়িতে থাকার এমনিতেই কোনো অধিকার নেই। সে চলে গেছে, ভালো করেছে, গুড ফর হিম। আমার সম্পর্কে যেসব অভিযোগ এনেছে তার প্রত্যেকটার জবাব দেওয়া যায়। কি জবাব দেব তুমি কি শুনতে চাও? না। আমার স্ত্রীর কাছে শুনলাম জহিরের চিঠি তুমি পড়েছ। যে ছেলে নিজের বাবা মা সম্পর্কে এত কুৎসিত কথা লিখতে পারে, তার বাড়িতে থাকার এমনিতেই কোনো অধিকার নেই। সে চলে গেছে, ভালো করেছে, গুড ফর হিম। আমার সম্পর্কে যেসব অভিযোগ এনেছে তার প্রত্যেকটার জবাব দেওয়া যায়। কি জবাব দেব তুমি শুনতে চাও? না, শুধু একটার জবাব দিচ্ছি। বুলু মাস্টারের ব্যাপারটা। লোকে হাড়ে হাড়ে বজ্জা। স্কুল টিচার, তার কাজ হচ্ছে ছাত্র পড়ানো, করে পলিটিক্স। সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগেছিল। ইচ্ছে করলেই হারামজাদাকে আমি 10 হাত পানের নিচে পুঁতে ফেলতে পারতাম। তা করিনি। আমি মন্ত্রী হয়ে যাবার পর স্থানীয় লোকজন আমাকে খুশি করবার জন্য তাকে খুনের মামলায় জড়িয়ে ফেলল। খেয়াল রাখবে, আমি কাউকে কিছু করতে বলিনি। ওসি আমাকে খুশি করতে চাইল, স্থানীয় মেম্বার চেয়ারম্যান খুশি করতে চাইল, একবার মিথ্যা সাক্ষী জুটে গেল, একদল অসৎ লোক মিলে কাণ্ডটা করল। আপনি কি খুশি হলেন? আমি সহজে খুশি হই না, সহজে বেজারও হই না। আমার পুত্র এসব ব্যাপার জানে না। সে জানে আমি শয়তান ধরনের মানুষ। ভালো কথা, ছেলে উপযুক্ত হয়েছে, সে তার নিজস্ব ধারণা করতেই পারে। ছেলের ব্যাপারে আমার মোটেই মাথা ব্যথা নেই। আমি তোমার ব্যাপারটা জানতে চাচ্ছি। মোবারক হোসেন সাহেব এই প্রথম চোখ মেললেন, আধশো অবস্থা থেকে উঠে বসলেন। আমি খানিকটা হকচকিয়ে গিয়ে বললাম, আমার ব্যাপারে কি জানতে চান? সব কিছুই জানতে চাই। আমি কিছু খোঁজখবর করিয়েছি, এখনও করছি। তোমার উদ্দেশ্যটা কি? জহিরকে গর্ত খুঁড়ে বসিয়ে রাখার কাজটা যে তুমি করেছ, আমার ধারণা তা খুব ভেবেচিন্তে করেছ। এর পেছনে তোমার পরিকল্পনা আছে। পরিকল্পনাটা কি? চট করে জবাব দিতে হবে না, ভাবো, ভেবে ভেবে জবাব দাও। আমি চুপ করে রইলাম। মোবারক হোসেন সাহেব চাপা গলায় বললেন, তুমি কি নিজেকে মহাপুরুষ মনে করো? না। অনেকেই মনে করে, কেউ কেউ করে। অনেকের ধারণা তোমার সুপার ন্যাচারাল পাওয়ার আছে। যে ওসি তোমাদের ধরে থানায় নিয়ে গিয়েছিল, তারও ধারণা সেরকম। তোমার কি আছে কোনো সুপার ন্যাচারাল ক্ষমতা? না, তবে আমার ইনটিউশন ক্ষমতা প্রবল। মাঝে মাঝে দু একটা কথা বলে ফেলতে পারি। সে তো সবাই পারে। তোমার ইনটিউশন এই মুহূর্তে কি বলছে? এই মুহূর্তে আমার ইনটিউশন বলছে আপনি বড় রকমের ঝামেলায় পড়েছেন। আপনি এখন আর তেল এবং জ্বালানি মন্ত্রী না। মোবারক হোসেন শীতল গলায় বললেন, তোমার ইনটিউশন ক্ষমতা কিছুটা হয়তো আছে, কিন্তু বলা যায় অনুমান শক্তি প্রবল।
ব্যাপারটা ঘটেছে আজ রাত 8টায়। তোমার জানার কথা না। প্রেসিডেন্টের গুড বুক থেকে নাম কাটা গেছে। গুড বুক থেকে নাম কাটা গেলে সঙ্গে সঙ্গে ব্যাড বুকে নাম উঠে যায়। সেখানে নাম উঠে গেছে, আমাকে জেলে যেতে হতে পারে। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দরজার ওপাশে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কি শুনতে চাচ্ছেন পরবর্তীতে। ভালো থাকবেন।